সুস্বাগতম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, ইউটিউব দেখতে দেখতে একজন ইউটিউবার যার নাম বিপ্লব হাসান, ওনার একটা ভিডিও দেখলাম এইমাত্র। উনি বলছেন যে মব প্রজাতন্ত্রী মগের মুল্লুক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একটা বিবৃতি দিয়েছেন। তাতে উনি বলছেন যে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাহলে তাকে রিকনসিলিয়েশন বা পুনর্বিবেচনা করে দেখা যেতে পারে যে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না। তো বিপ্লব হাসান বোঝানোর চেষ্টা করলেন যে আওয়ামী লীগের পুনর্বিবেচনা কেন করবে? আওয়ামী লীগের তো দল হিসেবে কোনো ভুল ছিল না, সরকার হিসেবে কোনো ভুল ছিল না। কিছু কিছু ক্ষেত্রে একমত, কারণ আমরা প্রথমে একমত ছিলাম না। যখন 5ই আগস্ট ঘটে তখন আমার সেন্টিমেন্টও ছাত্রদের পক্ষেই কাজ করেছে, কিন্তু পরে যখন জানতে পারলাম এর ভিতরে জামাতের ষড়যন্ত্র আছে, তখন আস্তে আস্তে এর ভিতর থেকে, এই মতদর্শের ভিতর থেকে বেরিয়ে এসেছি। পরে যখন এনসিপি জামাতে যোগদান করলো তখন কমপ্লিটলি এদের সেই ছাত্রদের উপরে যতটুকু সিম্পেথি ছিল, এই দুর্নীতি ফুর্নীতি করার কারণে তো কমে তো গেছিলই, কিন্তু পুরোপুরি জিরোতে নেমে এসেছে যেদিন শুনলাম যে এনসিপি জামাতে যোগদান করেছে। তো আমি আর এদের পরে কোনো আশা ভরসা নেই, এবং শেখ হাসিনা যা বলতেছিল আমার মনে হয় সেটাই সঠিক। উনি একেবারে মিথ্যা কথা বলেন। ভুল কিছু ছিল, ভুল ছিল এই ভুল ছিল যে এরকম একটা ষড়যন্ত্র করা হয়েছে, আওয়ামী লীগ বুঝতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে। আরও বলতেছেন যে আওয়ামী লীগ সরকারের ভুল কী ছিল, এদের সমর্থকদের সন্তানেরা এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে, এইটা কোনোভাবে ঠেকাতে পারেনি। আওয়ামী লীগের ভুল ছিল, এটা একদিনে বা হঠাৎ করে এরকম ভুল না। আমার মনে আছে যেবার প্রথম শেয়ার কেলেঙ্কারি হলো, 14,000 কোটি টাকা যেবার লুটপাট হয়ে গেল, ঠিক তার 3 দিন পরে বাংলাদেশের একটা জাতীয় টিমের একটা খেলা ছিল মিরপুর স্টেডিয়ামে। তো জিতে যাবে ভাব, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে গিয়েছিলেন খেলা দেখার জন্য। ওনার পাশে লোটাস কামাল বসেছিল। এই লোটাস কামালকে এই লোটাস কামাল, তারপরে এই দরবেশ বাবা, যে এখন দরবেশ দাড়ি মুছ কেটে ফেলেছে, সালমান এফ রহমান। তো এদের কারণে এদের পকেটে আছে 14,000 কোটি টাকা। যারা লুটপাট করেছে তারা যদি আজকে আমি চুরি করে কালকে যদি প্রধানমন্ত্রীর সাথে গ্যালারিতে বসে আমি ক্রিকেট খেলা দেখতে পারি, তাহলে কোনের কোন দুদক, কোনের কোথাও কোন আর্মি, কোনের কোন পুলিশ, আমি কারেই ডরাই? আমি থোড়াই ডরাই কেউরে। তো বিষয়টা হচ্ছে একেবারে কোনো ভুল ছিল না তা না, তবে এই ভুল এরকম একদিনের ভুল না, দীর্ঘদিনের ভুল। আরও ভুল কি, যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদেরকে অবমূল্যায়ন। আর মূল্যায়ন করেছে কাদেরকে? যারা হাজার হাজার কোটি টাকার মালিক ব্যবসায়ীদেরকে এই পলিটিক্সে ইন্ট্রোডিউস করানো। আমি সারা দেশের খবর বলতে পারবো না, তবে যশোর সদর 3 আমার জেলা শহর, আমার 3 নম্বর আসন, আমার ভোট কেন্দ্রের আসন। তো এখানে যশোর সদর 3-এর পরপর 2বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে পাশ করেছেন কাজী নাবিল আহমেদ সাহেব। কাজী নাবিল আহমেদের সাহেবের বাবাও চেষ্টা করে, স্বতন্ত্রভাবে চেষ্টা করেছে, উনি কখনো জিততে পারেনি। তারপরে উনি কখনো নমিনেশন পায়নি হয়তো বা, তো চশমা মার্কায় দাঁড়াইছিল, জিততে পারেনি। কিন্তু কাজী নাবিল আহমেদ, ইনি বাবার রেকর্ড, সেই স্বপ্ন পূরণ করেছে, বাবার রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি পরপর 2বার আমাদের যশোর সদর 3 থেকে এমপি। এমন এক এমপি যা যশোর সদর 3-এর কোনো লোকজনের সাথে সরাসরি কখনো, জন্মের পর থেকে আমি তো কখনো যোগাযোগ করতে পারলাম না ভাই, সম্ভব না। তো তিনি জেমকম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তিনি তার বিশাল বড় ইন্টারন্যাশনাল, একটা দেশে না, বিভিন্ন দেশের ইউরোপিয়ান রাস্তাঘাটের ঠিকাদারি পর্যন্ত উনি করেন। তো এত বড় মাপের ব্যবসায়ী, উনার কি সময় আছে সদর 3-এর? অথচ যে ব্যক্তি যশোর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার, উনি এরকম একটা সময় ছিল যখন দোয়াটানা ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি আওয়ামী লীগ করি এ কথা বলার কোনো অপশন ছিল না। কিন্তু শাহীন চাকলাদারের বদৌলতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় না, তখনও আওয়ামী লীগের লোকজন বলতে পারছে আমি আওয়ামী লীগ করি। তো এখন কেন, এখনও তো কেউ বলতেছে না আমি আওয়ামী লীগ করি? সেই পরিবেশটা নেই কেন? কারণ এই শাহীন চাকলাদারকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে। শেষ বেশ তাকে একটা কাঠপুতুলের মতো একটা এমপির একটা আসনের, হয়তো বা ওই মনিরামপুর না কোথায় ওইদিকে এমপি বানানোর চেষ্টা করা হয়েছে, বা এমপি হয়েছিলও সম্ভবত এই গতানুগতিক লাস্টের 2বার, লাস্টের বার।
কিন্তু উনি যদি প্রথম থেকেই এই সদর ৩-এর এমপি হতেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে, তাহলে উনি উনার সংগঠনকে আরও মজবুত করে তুলতে পারতেন। উনার বাড়িঘর যেখানে সেই জায়গায় উনি কাজ করতে পারতেন। তো এও একটা বড় সড়ো ভুল যে শুধু এই না, আমি এরকম বললে আরও ২-৩ জনের নাম বলতে পারবো, কিন্তু বলে কী লাভ। আফিল মিয়া, আফিল মিয়া বেনাপোল ১ আসনের, সালমান ওয়েব রহমান সম্ভবত ঢাকা ১ আসনের। তো এইসব ব্যবসায়ী, এরা চরম পর্যায়ের ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকার মালিক। এদেরকে এমপি ইসে নিয়ে আসছে কী জন্য? নাবিল আহমেদের কথাই বলি, সেই সময় শুনতাম আমরা যে ফুফু বলে ডাকে শেখ হাসিনাকে, এবং ২০০ কোটি টাকা হয়তো বা গিফট করেছিল যে ফুফু এই নিন, নির্বাচন করবেন, ২০০ কোটি টাকা রাখেন। তা যে ব্যক্তি ২০০ কোটি টাকা দেয় তার কাছে সদর ৩-এর আসন এটা সামান্য ব্যাপার। তো এই সামান্য ব্যাপার না, ২০০ কোটি টাকার থেকেও, ২,০০০ কোটি টাকার থেকেও যোগ্য ব্যক্তির নমিনেশন যোগ্য ব্যক্তিকে না দেওয়া, এটা একটা বিরাট বড় ভুল। এই গণতন্ত্রকে খর্ব করা, এই যে ভুলের ছোটোখাটো ভুল, সামান্য ভুল হিসেবে দেখলে হবে না। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়েছেন, ইন্ডিয়াতে আশ্রিত অবস্থায় আছেন। উনি উনার ভুল হয়তোবা বুঝতে পারছেন। তবে এই যে আন্দোলনকারীদের যে মামলা মোকদ্দমা শেখ হাসিনার নামে দিয়েতে উনাকে যেভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে এরও আমি উনার ওই বিপ্লব হাসানের সাথে আমি কিছুটা হলেও একমত। এইসব কিছুই থাকবে না। যেরকম তারেক রহমানের নামে কেস ছিল, উনি মুচলেকা আমি আর রাজনীতি করব না এই কথা লিখে উনি লন্ডনে চলে গেছিল। উনাকে বাধ্য করা হয়েছিল জীবন নাশের, উনার মৃত্যু উনি সামনে দেখতে পাচ্ছিলেন। উনি এই কথা লিখে দিয়ে পলায় চলে গেছেন। ওনার নামে কয়েকশো কেস। শেখ রহমান সাহেব দেশে ফিরছেন, ফিরে কি উনার নামে একটা কোনো কেস আছে? কোনো কেস নেই। শেখ হাসিনাও দেশে ফিরবে, তার নামেও কোনো কেস থাকবে না। কিন্তু যেটা ভুল, সেটা ভুল তো স্বীকার করতেই হবে বিপ্লব ভাই। তো বিষয় হচ্ছে ভক্ত হওয়া ভালো, অন্ধভক্ত হওয়া ভালো না। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।